তোমার বুঝি আজ পড়তে ইচ্ছে করছে না? আমি তো অন্য স্কুলে ভর্তি হচ্ছি ম্যাম। কি? অন্য স্কুল? কেন? হ্যাঁ ম্যাম, আমার তো টিসি নেওয়া হয়ে গেছে। কি বলছো তুমি মিলি? কি সব বলছো? আমাদের বাড়িটা সত্যি আমাদের বাড়ি নয়, দুষ্টু লোকেরা আমাদের বাড়িটাকে নিয়ে নেবে। মিলি ঠিকই বলেছে, ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমাকে তো নোটিশও দেওয়া হয়ে গেছে। কিছু বলার মতো অবস্থায় থাকলে তোমাকে আজই নোটিশ দেওয়া হতো। কিন্তু সমাধি, ওরা কোথায় যাচ্ছে? আমি জানি না, আমাকে স্যার কিছু বলেননি। সোমা আন্টি, আমাকে একটা বড় ব্যাগ দাও না, এই ব্যাগের মধ্যে আমার সব পুতুল ধরবে না তো? কিন্তু মিলি, এতগুলো খেলনা প্যাক করা তো মুশকিল। আমি সবকিছু নেব, সবকিছু নেব। ওই দুষ্টুদেরকে আমি কিচ্ছু দেব না, কিচ্ছু না। মিলি, কাঁদে না মিলি, কাঁদে না। আমি তোমার সব জিনিস গুছিয়ে দেবো, কাঁদে না। অপর্ণা নলিনীর মতের বিরুদ্ধে ওর বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাচ্ছে। এটা এটা মোটেই ভালো কথা নয়। আমার চোখের সামনে দুই ভাই বোনের জীবনটা তছনছ হয়ে গেল। সমরেশ, অপর্ণা, আমি বলছি একটা আবার বিরাট ঝড় আসছে। আমি জানি না কি হবে। রুদ্র সম্পর্কে আমরা প্রায় কেউ কিচ্ছু জানি না। আরে বাবা, জানো না তো জেনে নিতে কতক্ষণ? একটা পড়াশোনা জানা সৎ ভদ্র ছেলে, ভালো বাড়িরই হবে নিশ্চয়ই। অপর্ণা, আমি শুধু নলিনীর কথা বলছি না, আমি নিখিলের কথাও বলছি। নিখিল যদি জানে যে মৌরি কলকাতায়, ও কিভাবে রিয়াক্ট করবে কি জানে। আর এই যে মৌরি কাউকে কিচ্ছু না বলে, কোনো খবর না দিয়ে কলকাতায় চলে এসেছে, যদি দাদা বৌদি কোনোভাবে জানতে পারে এটা, কি হবে একবার ভেবে দেখেছো? কাকে খবর দেবে মৌরি? তোমাদের বাড়িতে। সেখানে তোর কোনো জায়গাই নেই। আচ্ছা সমরেশ, ওকে নিখিলের স্ত্রী হিসেবে না ভেবে আর পাঁচটা স্বাভাবিক সাধারণ মেয়ের মতো করে কেন ভাবতে পারছো না বলো তো? দেখো, পড়াশোনা শিখে নিজের ক্যারিয়ার বানাতে তো গ্রাম থেকে শহরে কত মেয়ে আসে, তাতে তো দোষের কিছু নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই। আচ্ছা সমরেশ, তুমি একবার ভেবে দেখেছো পলাশডাঙ্গায় পড়ে থাকলে মৌরির স্বপ্ন সত্যি হতো কোনোদিন? আমার মনে হচ্ছে কি হয়েছে কি দেখলি তুই? আরে হবে হবে, সবসময় চাপ নিস না তো, ঠিক সময় হলে হবে। এই তুই বস, একদম চাপ নিবি না, যথা সময় হবে। বি আ ম্যান। হবে না, কিচ্ছু হবে না। হওয়ার কোনো লক্ষণই তো আমি দেখছি না। কি হবে না? কার হবে না? কেন? আরে আয় আয় আয়, তোর জন্যই তো এতক্ষণ ওয়েট করে আছি। আয়। সাইলেন্স। সবুজ, বেতালা ড্রামটা বন্ধ হবে। সবুজ শোন, বললো তো সাইলেন্স। সাইলেন্স। বন্ধুগণ, আমার একটা খুব ইম্পর্ট্যান্ট এবং সিরিয়াস আলোচনা করার আছে। না না সবুজ শোন, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার। আজকে আমাদের টার্গেট হলো রঞ্জনা। আজকে আমাদের টার্গেট হলো রঞ্জনা। আমাদের সবার সিম্প্যাথি ভোট কিন্তু কেউটের সঙ্গে আছে। বন্ধুগণ, রঞ্জনা দেখ, কিউটের মনের কথাটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। তুই এবার তুই জেনে খাস। সিরিয়াসলি আর কতদিন ওয়েট করাবি বলতো? দেখ বেচারা কবে থেকে ওয়েট করে আছে। দেখ একবার দেখ, কি করছিস রঞ্জনা? আর ব্যথা দিস না রে। রঞ্জনা ব্যথা কিন্তু স্টপ ইট গাইস, স্টপ ইট। খুব মজা লাগছে না তোর? খুব মজা লাগছে না তোর এইসব? খুব এনজয় করছিস? এনজয় কর, আরো এনজয় কর। যাচ্ছি। রঞ্জনা 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 প্লিজ, রঞ্জনা ওদের কথা প্লিজ কিছু মনে করিস না। তুই কোথায় যাচ্ছিস তুই? এই রঞ্জনা, কি ছেলে মানুষই করছিস তুই? ছেলে মানুষই আমি করছি না, তোরা নিখিল। ভালো লাগছে না আমার। এখন লাস্ট টাইমের জন্য আমি তাদের সবাইকে বলে দিই, এসব প্রেম ভালোবাসা নিয়ে ভাবার জন্য আমার এখন কোনো সময় নেই। কোনো সিদ্ধান্ত নিতে পারবো না এখন আমি। আমার জীবনে আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে।
রঞ্জনা, আরে শোন রঞ্জনা, শোন, দেখ তোর আমরা কিন্তু সত্যি সত্যি জানি না যে আসল কথাটা কি, কিন্তু আমাদের জানা উচিত। বল, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওর বাড়িতে বা ওর পার্সোনাল লাইফে কিছু একটা সমস্যা আছে, কিছু একটা প্রবলেম। আচ্ছা তুই বল, প্রবলেম কার জীবনে নেই? হা করো তো মা, হা করো তো, একটা একটা একটা। আচ্ছা ঠিক আছে, একটুখানি খাও, একটুখানি শোনো, একটু মিষ্টি মুখ করতে হয়। কি করছো তুমি? হাই ব্লাড সুগার, তুমি মাকে মিষ্টি খাওয়াচ্ছ? এইটুকু মিষ্টি মুখ করলে কিচ্ছু হবে না, মানে প্রায়ই খায় মা। একদম না, মায়ের নাতনির বিয়ে বলে কথা, আর আমার মেয়ের বিয়ে। আজ অনেক দিন পরে আমি খুব খুশি, ছেলে বাড়ি থেকে রাজি হয়ে গেছে, মাঘের শেষের দিকে ডেট ঠিক হচ্ছে। ওই 2-4টা ভালো দিন আছে বুঝলে। আর কিসের চিন্তা বলো মা, এখন কিন্তু অনেক কাজ সমরেশ, সামনে অনেক কাজ, তোমার একমাত্র ভাইজি বলে কথা। এত তাড়াহুড়ো কিসের নীলিমা? ছেলের বাড়ি থেকে তারা আছে মা। তারা তো আছে, কিন্তু নলিনী তো এখনো রাজি হয়নি। নলিনীকে রাজি করাতে হবে মা। কি করে ওর মতের বিরুদ্ধেও কি বিয়ে দেবে বুঝতে পারছি। জেনে শুনে তুমি এসব কথা কেন বলছো মা? নলিনী এখন বুদ্ধিভ্রষ্ট হয়েছে, ওর কথা মতো যদি আমরা নীলিমা, আর একটা বড় ধাক্কা খাবে তুমি। কেন যেচে যেচে কষ্ট নিচ্ছ? বৌদি, আমার মনে হয় মাসিমা ঠিক কথাই বলছেন। দেখো, বিয়েটা কোনো সলিউশন নয়, বিয়েটাই সলিউশন। বৌদি আমার পুরো কথাটা শোনো। আমি বলছি যে একটা কোনো বিপদ থেকে ওকে বাঁচাতে গিয়ে তোমরা ওর জন্য আরো বড় কোনো বিপদ ডেকে আনছো না তো? আমি কিন্তু নীলিমাকে পূর্ণ সমর্থন করছি, কিন্তু শোনো, নিখিলের ব্যাপারে আমাদের দুজনকে কম কষ্ট পেতে হয়নি, তাই নলিনীর ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না। আর তাছাড়া মা, নলিনী যদি এ বিয়েতে রাজি না থাকে তাহলে কিন্তু আমরা জোর করে এ বিয়ে দেবই। হ্যাঁ সমরেশ, ইনফ্যাক্ট আমি তো নীলিমাকে বলেইছি যে ছেলের বাড়ি যখন রাজি আছে তখন কোনো একটা আর্জেন্সি দেখিয়ে রেজিস্ট্রেশনের বন্দোবস্তটা করে ফেলাই উচিত, তাই না? হ্যাঁ, মাঘের শেষ অবধি দিনক্ষণ পাকা করার কি দরকার? তাছাড়া ভিসার তো একটা ব্যবস্থা করে ফেলতেই হবে না? মানে যত তাড়াতাড়ি নলিনী এদেশের পাড় চুকিয়ে বিদেশে যায় ততই মঙ্গল। সমরেশ, তুমি যদি নলিনীকে রাজি করাতে নাও পারো, আমরা কিন্তু আমাদের ডিসিশন থেকে এক পাও নড়ব না। এগুলোই হচ্ছে আসল কালপ্রিট। এগুলোর জন্যই স্যার শেষ হয়ে যাচ্ছেন। তবে স্যারের জীবনের উপর দিয়ে যা গেছে সেগুলো ভুলে থাকতেই স্যার মদের কবলে পড়েছেন। নইলে কি কাজ পাগল মানুষ ছিলেন স্যার, সারাদিন না খাওয়ার সময় পর্যন্ত পেতেন না। থ্যাংক ইউ সো মাচ আমার কাজকে যথাযোগ্য সম্মান জানানোর জন্য।